এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। রাশিয়ার সঙ্গে গঠনমূলক আলোচনা, যুদ্ধ সমাপ্তির আশা দেখছেন ট্রাম্প। এক বন্দীর মুক্তি ও 4 জনের দেহাবশেষ ফেরত দিতে রাজি হামাস। পারমাণবিক কর্মসূচি নিয়ে ইরানের সঙ্গে চীন ও রাশিয়ার বৈঠক। যুদ্ধবিরতি না হলে রাশিয়ার উপর নতুন নিষেধাজ্ঞা দেবে G7। খলিল মাহমুদকে আটকের প্রতিবাদে ট্রাম্প টাওয়ারে ইহুদিদের বিক্ষোভ। দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা শনাক্তকরণ অঞ্চলে রুশ যুদ্ধ বিমান। কলকাতায় দোল উৎসবে ডেকে এনে তৃণমূলের ছাত্রনেতাকে হত্যা। রাশিয়ার সঙ্গে গঠনমূলক আলোচনা, যুদ্ধ সমাপ্তির আশা দেখছেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ইউক্রেন যুদ্ধ বন্ধে তাদের খুব ভালো ও ফলপ্রসূ আলোচনা হয়েছে। শুক্রবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যাল এক পোস্টে ট্রাম্প লেখেন, গতকাল রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আমাদের অত্যন্ত গঠনমূলক আলোচনা হয়েছে, কিন্তু এই মুহূর্তে হাজারো ইউক্রেনীয় সেনা রুশ বাহিনীর দ্বারা সম্পূর্ণভাবে অবরুদ্ধ অবস্থায় আছে এবং তারা ভয়ানক বিপদের সম্মুখীন। ট্রাম্প আরও জানান, তিনি সরাসরি পুতিনকে অনুরোধ করেছেন যেন ওই অবরুদ্ধ সেনাদের জীবন রক্ষা করা হয়। তার ভাষায়, এটি এক ভয়াবহ হত্যাযজ্ঞ হতে পারে যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দেখা যায়নি। ঈশ্বর সবাইকে রক্ষা করুন। উল্লেখ্য, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি করতে যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে মধ্যস্থতা করছে। গত মাসে ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে হোয়াইট হাউসে একটি বৈঠকে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। এক বন্দীর মুক্তি ও 4 জনের দেহাবশেষ ফেরত দিতে রাজি হামাস। ফিলিস্তিনি সংগঠন হামাস ঘোষণা করেছে, তারা এক ইসরায়েলি আমেরিকান বন্দীকে মুক্তি দিতে এবং আরও 4 জন দ্বৈত নাগরিকের দেহাবশেষ ফেরত দিতে প্রস্তুত। হামাস ও ইসরায়েল পরোক্ষভাবে গাজায় যুদ্ধবিরতি আলোচনা চালিয়ে যাচ্ছে। এর মধ্যে শুক্রবার এই প্রস্তাব আসলো। এর আগে গত 1 মার্চ গাজা উপত্যকায় 6 সপ্তাহের যুদ্ধবিরতির প্রথম ধাপ শেষ হয়। তবে পরবর্তী ধাপে কি হবে তা নিয়ে কোনো চূড়ান্ত সমঝোতা হয়নি। মঙ্গলবার হামাসের এক শীর্ষ কর্মকর্তা জানান, কাতারের রাজধানী দোহায় নতুন করে আলোচনা শুরু হয়েছে। এই আলোচনায় ইসরায়েলও তাদের প্রতিনিধি দল পাঠিয়েছে। হামাস এক বিবৃতিতে জানায়, গতকাল আমাদের নেতৃত্বের একটি প্রতিনিধি দল মধ্যস্থতাকারীদের কাছ থেকে আলোচনার নতুন প্রস্তাব গ্রহণ করেছে। পারমাণবিক কর্মসূচি নিয়ে ইরানের সঙ্গে চীন ও রাশিয়ার বৈঠক। চীন, রাশিয়া ও ইরানের কূটনীতিকদের মধ্যে আজ শুক্রবার বৈঠক হয়েছে। বেইজিং এর আশায় বৈঠকের মধ্য দিয়ে ইরানের পারমাণবিক কর্মসূচির বিষয়ে দীর্ঘদিন ধরে স্থবির হয়ে থাকা আলোচনা নতুন করে শুরু করা যাবে। চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সূত্রে এ তথ্য জানা গেছে। 2015 সালে চীন, ফ্রান্স, জার্মানি, রাশিয়া, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি ঐতিহাসিক চুক্তিতে সই করেছিল ইরান। এই চুক্তির মাধ্যমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিনিময়ে ইরান তার পারমাণবিক কর্মসূচি সীমিত করতে সম্মত হয়। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে প্রথম মেয়াদে দায়িত্ব পালনকালে ট্রাম্প ওই চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেন। তিনি নিষেধাজ্ঞা পুনর্বহাল করেন। ওয়াশিংটনের সরে যাওয়ার পরও 1 বছর ধরে তেহরান ওই চুক্তি মেনে চলেছিল। পরে তারাও তাদের প্রতিশ্রুতি থেকে সরে আসতে শুরু করে। চুক্তিটি পুনরুজ্জীবিত করার প্রচেষ্টা তখন থেকে ভেস্তে যায়। বেইজিং বলেছে, তারা আশা করে কম সময়ের মধ্যে ওই আলোচনা নতুন করে শুরু করতে যে তৎপরতার প্রয়োজন তা আজকের আলোচনার মধ্য দিয়ে দৃঢ় হবে। চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সিসিটিভিতে বৈঠক সম্পর্কে বলা হয়, 3 কূটনীতিক ইরানের পারমাণবিক ইস্যু এবং অভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট ইস্যুতে পারস্পরিক দৃষ্টিভঙ্গি বিনিময় করেছেন। চীনের সহকারী পররাষ্ট্রমন্ত্রী মা জাওজো, রুশ উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়ারকভ ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমটিতে আলোচনার বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। যুদ্ধবিরতি না হলে রাশিয়ার উপর নতুন নিষেধাজ্ঞা দেবে G7 জোটভুক্ত দেশগুলো ইউক্রেন রাশিয়া যুদ্ধের দ্রুত সমাপ্তি চেয়ে কঠোর বার্তা দিয়েছে মস্কোকে। শুক্রবার এক খসড়া বিবৃতিতে তারা জানিয়েছে, রাশিয়া যদি ইউক্রেনের মতো সমতার ভিত্তিতে যুদ্ধবিরতিতে সম্মত না হয় তাহলে নতুন নিষেধাজ্ঞার মুখে পড়তে হবে দেশটিকে। G7 এর বিবৃতিতে বলা হয়েছে, রাশিয়াকে যুদ্ধবিরতিতে রাজি হয়ে তা পুরোপুরি কার্যকর করতে হবে। ব্রিটেন, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইটালি, জাপান ও যুক্তরাষ্ট্রের সমন্বয়ে গঠিত G7 জোটের সিনিয়র কূটনীতিকরা এই খসড়া বিবৃতি চূড়ান্ত করেছেন। তবে এটি কার্যকর করতে এখনো মন্ত্রীদের অনুমোদন প্রয়োজন। G7 জোটের যুদ্ধবিরতি যেন কার্যকর থাকে সেজন্য ইউক্রেনের প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করতে হবে। বিবৃতিতে বলা হয়েছে যে কোনো যুদ্ধবিরতি অবশ্যই সম্মান করা উচিত এবং ইউক্রেন যাতে আবারও হামলার শিকার না হয় তা নিশ্চিত করতে বিশ্বাসযোগ্য নিরাপত্তা ব্যবস্থা গড়ে তুলতে হবে।
খলিল মাহমুদকে আটকের প্রতিবাদে ট্রাম্প টাওয়ারে ইহুদিদের বিক্ষোভ। যুক্তরাষ্ট্রের ফিলিস্তিনি শিক্ষার্থী খলিল মাহমুদকে আটকের বিরুদ্ধে ট্রাম্প টাওয়ারের লবিতে বিক্ষোভ করেছেন মার্কিন ইহুদিরা। বৃহস্পতিবার মার্কিন ইহুদিদের জিওস ভয়েস ফর পিস নামের একটি সংগঠনের পক্ষ থেকে এই বিক্ষোভে কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় 98 জন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃতদের পরনে থাকা লাল টি শার্টে লেখা ছিল, ইহুদিরা বলছে ইসরায়েলকে অস্ত্র দেওয়া বন্ধ করুন। তাদের হাতে ছিল ব্যানার আর এখনই খলিল মাহমুদকে মুক্তি দিন বলে স্লোগান দিচ্ছিলেন। গাজা যুদ্ধের সময় কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ইসরায়েল বিরোধী বিক্ষোভে নেতৃত্ব দিয়েছিলেন খলিল। পুলিশ প্রথমে বিক্ষোভকারীদের সরে যেতে বলে, এরপরও যারা রয়ে গেছেন তাদের মধ্য থেকে 98 জনকে গ্রেপ্তার করা হয়েছে। অনধিকার প্রবেশ, গ্রেপ্তারে বাধা ও প্রতিরোধের অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে। খলিলকে আটকের বিরুদ্ধে যারা বিক্ষোভ করেছেন তাদের মধ্যে অভিনেতা ডেবরা উইঙ্গারও আছেন। দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা শনাক্তকরণ অঞ্চলে রুশ যুদ্ধবিমান। দক্ষিণ কোরিয়ার আকাশ প্রতিরক্ষা শনাক্তকরণ অঞ্চলে একাধিক রাশিয়ান যুদ্ধবিমান প্রবেশ করেছে, তবে তারা দক্ষিণ কোরিয়ার আকাশসীমা লঙ্ঘন করেনি। শনিবার দি কোরিয়া হেরাল্ড এর এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অফ স্টাফ জানিয়েছে, যার ফলে দক্ষিণ কোরিয়া তাদের যুদ্ধবিমান পাঠাতে বাধ্য হয়েছে। জেসিএস এক নোটিশে জানিয়েছে, রাশিয়ার সামরিক বিমানগুলো সকাল 9:20 দিকে ধারাবাহিকভাবে কাদিজে প্রবেশ করে এবং বিমান প্রতিরক্ষা অঞ্চলের পূর্ব উত্তরাঞ্চলে চলে যায়, তবে তারা দক্ষিণ কোরিয়ার আকাশসীমা লঙ্ঘন করেনি। জেসিএস জানিয়েছে, তারা কেএডিআইজেডে প্রবেশের আগেই রাশিয়ান বিমানগুলো শনাক্ত করেছিল এবং পরিস্থিতি মোকাবেলায় বিমান বাহিনীর জেটগুলো ঘটনাস্থলে প্রেরণ করেছিল। সামরিক বাহিনী জানিয়েছে, প্রশিক্ষণের সময় এই ঘটনা ঘটেছে বলে প্রমাণিত হয়েছে। কলকাতায় দোল উৎসবে ডেকে এনে তৃণমূলের ছাত্রনেতাকে হত্যা। পশ্চিমবঙ্গে কলকাতার উপকণ্ঠ উত্তর 24 পরগনার খড়দহে শুক্রবার দোল উৎসবে ডেকে এনে তৃণমূলের এক ছাত্রনেতাকে কুড়েরাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। নিহত ছাত্রনেতার নাম অমর চৌধুরী। তিনি তৃণমূল ছাত্র পরিষদের সঙ্গে যুক্ত ছিলেন। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পবন রাজফর নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। অন্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। আজ দুপুরে যখন দোল উৎসবের আনন্দের রং নিয়ে খড়দহে জয়শ্রী কেমিক্যালসের সামনে সবাই হোলি উৎসবে মেতে উঠেছিলেন, তখনই খুন হন অমর চৌধুরী ওরফে আকাশ চৌধুরী। দোল খেলতে তাকে ডেকে আনা হয়েছিল। এক পর্যায়ে তাকে মারধর করা হয়, পরে ছুরির আঘাতে তাকে মারা হয় বলে অভিযোগ উঠেছে। রক্তাক্ত অবস্থায় অমর চৌধুরীকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শারীরিক পরিস্থিতির অবনতি হলে বিকেলে তাকে কলকাতার আরজিকর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। মৃতের ঘাড়ের কাছে গভীর ক্ষত রয়েছে। ময়নাতদন্তের মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।